স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াইচরিত মানস উপন্যাস থেকে দ্বিতীয় চরণ সাগিয়া কাণ্ড। সাগিয়া কাণ্ডটি অনেকটা বড় হওয়ায় আমি পাঠের সুবিধার্থে কয়েকটি পর্বে আপনাদেরকে ভাগ করে পাঠ করে শোনাচ্ছি। ইতিমধ্যে সাগিয়া কাণ্ড থেকে তৃতীয় ভাগ পর্যন্ত পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো এর পরবর্তী অংশটুকু। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। ঢোড়াইয়ের অমৃত ফল লাভ। কৈরিরাও বসে থাকে না। রাজপুতদের মাটিতে কাটা লোহার দাগ মুছে তারা ঝাঁপিয়ে পড়ে লড়াইয়ে। অর্থাৎ লোহার দাগ মোছার অর্থ টু একসেপ্ট চ্যালেঞ্জ। কিছুদিনের মধ্যে কী নিয়ে ঝগড়ার আরম্ভ সে কথা সকলে ভুলে যায়, আর কোথায় গিয়ে শেষ হবে তা জানেন কেবল মহাবীরজি। কিন্তু ঘটনার স্রোতের প্রতিটি ঢেউ নেওয়া চাই কৈরিটোলার প্রতিটি লোকের। বাধা না পেলে ঢোড়াইয়ের আসল রূপ খোলে না। তাই কি করে যে সে এর মধ্যে জড়িয়ে পড়ে তা সে নিজেই বুঝতে পারে না, বুঝতে চেষ্টাও করেনি বোধহয়। এই টক্কর দেওয়ার স্বাদ বড় মিঠে, মধুর মতো। মাছি জড়িয়ে পড়বে জেনেও তাতেই বসে। যে রায়তগুলোর উপর বাকি খাজনার নালিশ করেছে বাবু সাহেব সেগুলো হন্যে হয়ে ছুটে বেড়ায় এখানে ওখানে। পাশের গাঁয়ের রামনেওয়াজ মুন্সি জিরানিয়ার কাছারিতে মুহুরিগিরি করে। এক রবিবারে কৈরির দলের সঙ্গে ঢোড়াই মুন্সিজির দুয়ারে ধর্ণা দেয়। আশপাশের গাঁয়ের বহু লোক তার আগেই সেখানে গিয়ে ভিড় জমিয়েছে। ভারী চোখা বুদ্ধির লোক মুন্সিজি। বালিস্টারকেও হারিয়ে দেয়, নইলে কি আর চশমা পরবার হক পেয়েছে মাংনা? বিলটা কুনুই দিয়ে খোঁচা দেয় ঢোড়াইকে। ওই শোন না কি বলছে। রামনেওয়াজ মুন্সি তামাক টানায় ফাঁকে ফাঁকে নির্লিপ্তভাবে বলে চলেছে। সেবার যুদ্ধের সময় জিরানিয়ায় টুরমনের তামাশা হয়েছিল না? ডিস্ট্রিক্ট ওয়ার টুর্নামেন্ট 1917 সালে জিরানিয়ায় হয়েছিল। সেই সময় অনেক টাকা উঠেছিল। তাই দিয়ে কমিটি কিনেছিল বাড়ির কাগজ, অর্থাৎ বার ওয়ার লোন। সেই টাকা সুদে আসলে 7 লাখ হয়েছিল। কলস্টোর সাহেব অংরেজের বাচ্চা, বললে যে এই টাকা দিয়ে জিরানিয়া জেলার চাষবাসের উন্নতি করতে হবে ফরাম খুলে, অর্থাৎ এগ্রিকালচারাল ডেমনস্ট্রেশন ফার্ম। জিরানিয়ার পূরবে ওই বকরহাট্টার মাঠ আছে না, সেই মাঠ কেনা হয়েছে এ টাকা দিয়ে। তারই খেলাপে বিজনবাবু ওকিল তাতমাটুলির পাবলিকের তরফ থেকে আর্জি লিখে দিয়েছিল। বিজনবাবু বলে যে এটা পাবলিকের গরু চড়াবার জায়গা চিরকাল থেকে। পাবলিক নিমক তৈরি করেছিল মরণাধারের কাছে। অনিরুদ্ধ মোক্তার আর্জি দেখেই তো ঢোক গেলে, টাক চুলকে অস্থির। তখন ডাক পড়ল রামনেওয়াজ মুন্সির। সার্ভে খতিয়ান মক্কেলের দিকে। শিমুল গাছ কাটার সাক্ষী রয়েছে হাতে। দিলাম জবাব হেনে ঠুকে। পাটনার ঢাইকোট পর্যন্ত বাহাল থেকে গেল। আমার লেখা জবাব, এই তো গত সপ্তাহে এসেছি পাটনা থেকে। খালি বিজন উকিল কেন, ঢাইকোর্টের হাসান ইমান বলিষ্ঠর পর্যন্ত পুটুর পুটুর তাকাতে থেকে গিয়েছিল। কৈরিটোলার দল ভারী দেখে মুন্সিজি চশমাটা নাকের ডগায় নামিয়ে নেয়। কান থেকে কলমটা নিয়ে খসখস করে একটা হিসাব লিখে দেয় বাবু সাহেবের সঙ্গে মোকদ্দমা করবার খরচের। প্রথম দিনেই লাগবে 26 টাকা। লম্বা তারিখ চাও তো আরও 4 টাকা বেশি। না না, 1 পয়সা কম হবে না। রামনেওয়াজ মুন্সির কাছে দরদস্তুর নেই। ওই এক কথা, সস্তার কাজ চাও। জেলায় অনেক উকিল মোক্তার আছে, রামনেওয়াজ মুন্সির কাছে কেন? তোমরা খরচ করতে না পারো, বাবু সাহেব লুফে নেবে রামনেওয়াজ মুন্সিকে। তোমরাও যেমন পাবলিক, বাবু সাহেবও সেই রকম পাবলিকের বাইরে নয়।
ঢোড়াইয়ের মন চায় মুন্সিজি বকরহাট্টার মাঠের তাতমাটুলির কথা আরও বলুক, কিন্তু আর কি বলবে মুন্সিজি? লোকটা আরেকটু কম বুদ্ধিমান হলেই ছিল ভালো, তাহলে হয়তো বিজন ওকেল বকরহাট্টার মাঠটাকে বাঁচিয়ে নিতে পারত ঢাই কোর্টে। গাঁয়ে ফিরে এসে টাকার জোগাড় আর হয় না। যাদের নামে মোকদ্দমা নেই তারা কেন পয়সা খরচ করবে? এ কি বিদেশিয়ার গান, না ছকরবাজি নাচ? এ টোলার পঞ্চায়েতের মোড়ল গিধর মণ্ডল। ঝাড়ু মার, ঝাড়ু মার। ও যাবে বাবু সাহেবের বিরুদ্ধে? তাহলে আর আমরা গোড়া ছেড়ে পাতায় জল দিতে যাই। কষ্টে সৃষ্টে 1 টাকা 12 আনা জোগাড় হয়। ঢোড়াইয়ের মনটা খারাপ হয়ে যায়। তারই শলা অনুযায়ী বাবু সাহেবের ধান আনা থেকেই এই ঝগড়া পর্বের পত্তন। আর সে কিছু সাহায্য করবে না মোকদ্দমার খরচ দিয়ে? তার নিজের বলতে একটা পয়সাও নেই। কোমরের নেংটি আর মুখে দানা রামজি তার জুটিয়ে দিয়েছেন। ভেবেছিল তার জীবনে পয়সা দরকার হবে না, কিন্তু মহাবীরজি গন্ধমাদন পর্বত মাথায় নিয়েছিলেন, সে কি নিজের খাওয়া পড়া জোটেনি বলে? ঢোড়াই মোসম্মতের কাছে মোকদ্দমার খরচের টাকার কথা তোলে। মোসম্মত চোখ কপালে তুলে চিৎকার করে, তাদের বাবারা কি বাঁশের কেড়েতে করে আমার কাছে টাকা আমানত রেখে গিয়েছিল? ওরে আমার হিতৈষী রে, আমার বড়াতে কি সবকটাই এমনে লোকই জোটে? মরমে মরে যায় ঢোড়াই। গিধর মণ্ডল যে 4 আনা করে মাইনে ঠিক করে দিয়েছিল, অন্তত সেটাও যদি মোসম্মত দিত। কিন্তু এ কথাটা কি বলা যায় মোসম্মতের কাছে? ঘুম আর আসতে চায় না। সে রাতে ঢোড়াইয়ের মোসম্মত এমন করে মুখ ঝামটা দেবে তা ঢোড়াই আশা করেনি। যে লোকটা মাইনে নেয়নি 1 পয়সাও, তাকে এমনি করে কথা শোনাতে একটুও সংকোচও হলো না। সাগিয়াও সেখানে দাঁড়িয়েছিল, সেও তো মাকে কিছু বলতে পারত, কিন্তু মোসম্মতের কথাটা অন্যায্য নয়, তাই এই নিয়ে রাগ করা চলে না তার উপর। ঘুম না এলেই মাচার ছাড়পোকাগুলো জ্বালাতন করে। আজকাল সজাগ হয়ে থাকাই ভালো। এই তো গত সপ্তাহে খুঁটি থেকে মোষ খুলে নিয়ে গিয়ে পুড়েছে খোঁয়ারে। নিশ্চয়ই ইনসান আলী পাউন্ড কিপারের কাণ্ড। নিজে হাতে ঢোড়াই খুঁটিতে বেঁধেছিল। খোঁয়ার থেকে ছাড়াতে গিয়ে দেখে বইয়ের 5 দিন আগের পাতায় লেখা আছে 5 দিনের চার্জ লেগে গেল মিছামিছি। এসব কার কাণ্ড তা কি মোসম্মত বুঝতে পারছে না? তবুও মোকদ্দমার জন্য 2 টাকা সাহায্য করল না। তার উপর উজারির পালা চলছে গায়ে কিছুদিন থেকে। গরু মোষকে নিয়ে অপরের ক্ষেতের ফসল খাইয়ে দেওয়া। ঘোড়ার খাওয়া দেখলেই চেনা যায়। গরু মোষের খাওয়া এক্কেবারে আধেখলে হাভাতের সাপটে মুড়িয়ে খাওয়া, আর ঘোড়ায় খায় শুঁকে উল্টে পাল্টে। ফর করে নিঃশ্বাস ফেলে ধুলো উড়িয়ে পাতার ডগাগুলো খায়, ঠিক যেন কাঁচি দিয়ে ছেঁটে দিয়েছে। ঘোড়ার খাওয়া মানেই রাজপুতের কাণ্ড। রাজপুতরা ছাড়া আর ঘোড়ায় চড়ে কে গায়ে? ওই চড়তে গিয়েছিল একদিন লচুয়া হাড়ি। সেই ছোট্টবেলায় ঘোড়ায় চড়া রাজপুত্তর বিজা সিং মেঘের মধ্যে দিয়ে উড়ে চলে যেত। মরণাধারে বেলে মাছের ভুরভুরি কাটার ঢেউয়ে কোথায় সে ছায়া মিলিয়ে যেত। মিষ্টি চিন্তার আমেজে ঢোড়াইয়ের চোখের পাতা বুজে আসছিল। হঠাৎ ও কি কাপড়ের খসখসানির শব্দ না? একটা ছায়া নড়ল যেন ঘরে। ইনসান আলীর ভাড়া করা লোক নয় তো? মাচার পাশে রাখা বল্লমখানা শক্ত করে ধরে ঢোড়াই। কে? হাত ভরা গালার চুড়িগুলো খটখট করে শব্দ করে ওঠে। আমি। চুপ। সাগিয়া? কেন যেন ভয়ে ঢোড়াই ঘেমে ওঠে। এইটা রাখ ঢোড়াই। অবাক হয়ে যায় ঢোড়াই। কি? টাকা কড়ি তো আমার কাছে থাকে না। যে মা কোথায় বাতায় গুঁজে রাখে, আমাকে জানতেও দেয় না। আমার গহনাগুলো দেওর এ বাড়িতে আনতেই দেয়নি। এইটাই কেবল আমার আছে। মোকদ্দমায় খরচ করিস। জিনিসটা কি ঢোড়াই?
আঙুল দিয়ে ঠাহর করবার চেষ্টা করে। না করিস না ঢোড়াই। বিরাট গলা খাঁকার দিয়ে ইদারা তলার দিক থেকে ধ্বনি ওঠে, হো হই ঘরবালা জাগো হই। একেবারে চমকে উঠেছে দুজনে। লচুয়া চৌকিদার কৈরিটোলার দিকে পাহারা দেওয়া বাড়িয়েছে কিছুদিন থেকে, না হলে গরিব মার হয়ে যাবে। একবার ধরতে পারলে ও ওই মুসলমান পাউন্ড কিপারকে খাটটা খাইয়ে ছাড়বে। বাড়ির ভিতর থেকে মোসম্মত কেশে চৌকিদারকে সাড়া দেয় যে সে জেগেই আছে। অন্ধকার ঘরে মায়ের খাটের তলে বেশ একটু শব্দ করেই লোটাটাকে রাখে সাগিয়া। কৈরিদের ধর্মাধিকরণে গমন। ঢোড়াই সাগিয়ার দেওয়া জিনিসটা প্রাণে ধরে বেচতে পারে না। জিনিসটা পাকানো সুতোর গোছা দিয়ে গাঁথা একটা মালা, ছোট ছেলের গলার মালা, মানে তাতে রয়েছে দুটো চাঁদির টাকা, একটা রামচন্দ্রজির টাকা, তীরধনুক কাঁধে দুই ভাইয়ের ছবি দেওয়া, আর একটা ফার্সি লেখা সিক্কা। অতি পরিচিত জিনিস। হিন্দু মুসলমান কোনো রকম ভূত দানও নজর দিতে পারে না। এই মালা ছেলের গলায় থাকলে যাদের পরমাত্মা দুধ ঘি খাওয়ার মুখ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তাদের ছেলেমেয়েরা এমনি মালা গলায় পরে। ঢোড়াই বোঝে এই জিনিসের দাম কত সাগিয়ার কাছে। কত দিন গল্পে গল্পে ছেলেটার কথা বলে ফেলে। সাগিয়ার চোখের পাতা ভিজে উঠেছে। তাকে পরমাত্মা ওই একটাই দিয়েছিলেন। 3 বছরের দামাল ছেলের চলে যেতে 3 দিনের জ্বরেরও দরকার হলো না। জ্বরের সময় মাকে চিনতে পর্যন্ত পারেনি এক পলকের তরে। সে সময় ঢোড়াই কি বলে সাগিয়াকে সান্ত্বনা দেবে ভেবে পায়নি। ইচ্ছা করেছে তার মাথার চুলের মধ্যে দিয়ে আঙুল চালিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিতে। ইচ্ছে হয়েছে বলে, কাঁদিস কেন সাগিয়া? মনে হয়েছে যে আসল লোকসান সেই ছেলেটার, যেটা চলে গিয়েছে। এমন মা পেয়েছিলি? আরও কত কি কথা ঢোড়াই সে সময় ভেবেছে, কিন্তু বলার সময় আনাড়ির মতো বলেছে, ছেলে কি কখনো মরে? সোনা কি কখনো জ্বলে ছাই হয়ে যায়? কারোর ছেলে মরলে এই বলাই নিয়ম। তবু এর স্বরের গভীরতা সাগিয়ার অপ্রত্যাশিত মনে হয়েছে। নিজে এ ব্যথা না বুঝলে এত দরদ কি কারো আসে? ছেলের মা হলেও না হয় কথা ছিল, তার কোল খালি করা ছেলের জন্য এত ব্যথা এই লোকটার। হঠাৎ ঢোড়াই অনুভব করেছে যে সাগিয়া তার দিকে তাকিয়ে, তার মুখ চোখের মধ্যে কি যেন খুঁজছে। একটু অপ্রস্তুত হয়ে গিয়ে ঢোড়াই বলে ফেলেছে যার জিনিস তিনিই ফিরিয়ে নিয়েছেন। সাগিয়া হাতে করে দিল বলেই কি ঢোড়াই ওই মালাটা রাজপুতদের সঙ্গে জেদাজিদিতে খরচ করে দিতে পারে? আবার ফিরিয়ে দিলেও সাগিয়া দুঃখিত হবে। কথা তো বেশি কিছু বলবে না, কিন্তু তার চোখের কোণে জল এসে যাবে। সে কথা ঢোড়াই বেশ জানে। তাই মালাটাকে নিজের কাছেই রেখে দেয় ঢোড়াই। সে মনে মনে বোঝেছে যে এটা তার খাতিরেই দিয়েছে সাগিয়া। গঞ্জের বাজারের নৌরঙ্গিলাল গোলকদার লোক ভালো। কৈরিটোলার লোকদের আঙুলের ছাপ নিয়ে 7টা টাকা দেয়। ছাপ না নিয়ে আর উপায় কি? 60 টাকায় নাই রাখতে পারলি রামনেওয়াজ মুন্সিকে। অনিরুদ্ধ মোক্তারও একটা কেউ কেটা লোক নয়, জলদি করতে হয়। পরশু আবার বাবু সাহেব গিয়েছে অ্যাসেসরিতে। হাকিমকে দিয়ে কি করাচ্ছে কে জানি। অজ্ঞতা অনিরুদ্ধ মোক্তারের অনুযায়ী কৈরিরা কাজ করে। তাঁর এক কথা, সমন কি লুটিস কখনো নিও না, ব্যাস, আর কিছু করতে হবে না। 2 পক্ষকেই মোকদ্দমার সলা দেয় অনিরুদ্ধ মোক্তার। জিরানিয়ার অনিরুদ্ধ মোক্তারের সলা নিতে কৈরিরা গিয়েছিল কাছারিতে। রামনেওয়াজ মুন্সি তাদের সঙ্গে যেচে কথা বলে সেখানে। আরে পালিয়ে বেড়াচ্ছিস কেন তোরা?
বচ্চন সিংহ কদিন থেকে আমার বাড়িতে আছে। ও আমার কাছে এসেছে তোদের খেলাপের মোকদ্দমার তদবিরে নয়, ও এসেছে অন্য কাজে। ওর নাম সেসারের ফিরিস্তি থেকে কেন যেন ছেঁটে দিয়েছে, অর্থাৎ জজ সাহেবের অফিসের অ্যাসেসরদের নামের তালিকা। পেশকার সাহেব অ্যাসেসারিতে ওর নাম আবার ঢোকানোর জন্য চাই 200 টাকা, কিন্তু বচ্চন সিংটা এমন হাড় কঞ্জুস যে পেশকার সাহেবকে 25 টাকার বেশি খুশি করতে রাজি না। আমি বলি যে ওয়াজিব খরচ করতে পেছপা হলে চলবে কেন? নিজে গাড়োয়ান আর 2টো বলদ সব মিলিয়ে বোধহয় 25 টাকার খেয়েছে এই কদিনে, তবু ন্যায্য খরচ করবে না। কাজের মধ্যে তো রাতে আমার বাড়িতে ঘুমোনো আর সারাদিন টুরমনের ফার্মের মরণাধারে খেতে জল সেচবার পাম্প বসিয়েছে না, অর্থাৎ টুর্নামেন্ট এগ্রিকালচারাল ফার্ম, সেখানে বসে বসে চীনাবাদামের ক্ষেত দেখা। বেশি চালাক কি না? রাজপতি বুদ্ধি আর কত হবে? বাবু সাহেব তাহলে বলো, আর শেষ আর নেই? তবে যে সেদিন আংরেজি কুর্তার উপর পাট করা ভাগলপুরি চাদর কাঁধে ফেলে শ্যাম্পানিতে এলো, আংরেজি কুর্তা অর্থাৎ কোট, কৈরি টোলার মধ্যে দিয়ে আসবার সময় চেঁচিয়ে পিছনের হরবংশ সিং সেপাইটাকে বলল যে 6-7 দিন লাগবে এই অ্যাসেসেরিয়াটায়, এর মধ্যে পশ্চিম টলার ক্ষেতটা যেন তৈর হয়ে থাকে। আমি যে বলছি যে ওর অ্যাসেসরি নেই সেটা আর কিছু না, ও কি বলল সেইটাই বড় হলো। মুন্সিজি চটে ওঠে এই মুখ্য গেঁয়োগুলোর উপর। কারোর দেওয়া গালাগালি এর আগে কখনো এত ভালো লাগেনি কৈরিদের। এটা বুড়হা দাদার গালাগালির চাইতেও মিষ্টি। ঢোড়াইটাও এলো না, এলে এখন জমতো। তারপর মুন্সিজি কাজের কথা পারে। তোরা হাজির হয়ে যাবি নাকি মোকদ্দমায়? কত টাকার জোগাড় করেছিস? উঠেছিস কোথায়? এখনো টাকার জোগাড় হয়নি বলে বিলটারা কোনো রকমে সেদিনকার মতো কথাটা এড়িয়ে যায়। তারপর গায়ে ফিরে এসে বিলটারা গান বাঁধে। আজকাল মুন্সিজির কুঠরিতে জজ সাহেবের কাছারি, নড়বে না কো বচ্চন সিং মুন্সিজির পা ছাড়ি। কোথায় গেল কুর্সি এখন, কোথায় গেল শেষরি, ওরে বিদেশি। গিধরের সহিত বাবু সাহেবের মিতালি। বাবু সাহেবের সঙ্গে গিধর মণ্ডলের হঠাৎ ইদানিং একটু গলাগলি হবার কারণ ছিল। থানার চৌকিদার কিছুদিন আগে হাটে হাটে ঘণ্টা বাজিয়ে বলেছিল কবে যেন গঞ্জের বাজারে সভা হবে। কিসের না কিসের সভা হবে, থানা পুলিশের ব্যাপার। যা দিনকাল, কেউ আর তা নিয়ে মাথা ঘামায়নি। কেবল খবর রাখত গঞ্জের বাজারের লোকেরা। মুলুক জুড়ে আমন সভা হচ্ছে থানায় থানায়, অর্থাৎ শান্তি সভা। এই সময় গ্রামাঞ্চলের অসন্তোষ ও বিক্ষোভ প্রতিরোধ কল্পে গভর্নমেন্ট তার বিশ্বাসী লোকদের সহযোগিতায় সর্বত্র আমন সভা স্থাপিত করে। দারোগা সাহেব ভিতরে ভিতরে ঠিক করেছে এ থানার আমন সভায় সভাপতি করবে রাজপাড় ভাঙার সার্কেল ম্যানেজারকে। তারই মিটিং হবে থানা আমন সভার নিচে, পরে হবে গ্রাম আমন সভা। মিটিংয়ের সময় নৌরঙ্গিলাল গোলাদারের খাদি পরা ছেলে ভবতলাল করে বসল এক কাণ্ড। ছোকরা পড়তো ভাগলপুরে, সেখান থেকেই মহাত্মাজির আন্দোলনে 3 সাল হয়ে এসেছে। মিটিংয়ে সে উঠে প্রস্তাব করে যে যার আয় 100 টাকার উপর সে যেন আমন সভায় মেম্বার না হতে পারে। সকলে তো অবাক, এ বলে কি ছোকরা? বাইরে বাইরে ইংরাজের দিকে, ভেতরে ভেতরে মহাত্মাজির দিকে, আর সব সময় নিজের দিকে। এই তো দেখি সবাই। এ ছোকরা দারোগার সার্কেল ম্যানেজারের সম্মুখে নিজের দিকের কথাটা একেবারেই ভাবলই না। আলবাত বুকের পাটা বটে। চেঁচামেচি হইচইয়ের মধ্যে সেদিনকার সভা ভেঙে যায়। সেই দিন বাজারের সবাই জানতে পারে যে থানা আমন সভার সভাপতি মামুলি অফিসার নন,
কোলস্টার হাকিম যিনি আসুন এদিকে, আগে তাঁরই সঙ্গে এসে ভেট মোলাকাত করবেন, তারপর ডেকে পাঠাবেন দারোগা সাহেবকে থানা থেকে। সেখানে এসেও দারোগা সাহেব বসতে পারবে না কুর্সিতে, বসুক তো, অমনি দারোগাগিরি নিলামে চড়বে। সরকারি ডাক এক, সরকারি ডাক দো, সরকারি ডাক তিন, আর দেখতে হচ্ছে না। তারপর একদিন কি করে যেন সার্কেল ম্যানেজার থানা আমন সভার সভাপতি হয়ে যান। গিধর মণ্ডল হয় বিষকান্ধা গ্রাম আমন সভার মুখিয়া, অর্থাৎ সংস্কৃত শব্দ মুখ্য থেকে সেক্রেটারি গোছের কাজ, বড় দায়িত্বের কাজ। মহাত্মাজির চেলারা ল্যাংটাদের মাথায় চড়িয়েছে, অর্থাৎ ছোট লোকদের। তারা সাপের 5 পা দেখছে আজকাল। সরকারি কানুন নিয়ে তামাশা। কানুনেরই বাঁধন যদি আলগা করে দেয়, তাহলে জাতপাত আচার ব্যবহারের বাঁধন থাকবে কোথা থেকে? ভূতের নাচন আরম্ভ হবে দেশে। হবে কি, হয়ে গেছে। কাজের খরচা পাবেন কিছু কিছু, আর ভালো কাজ করতে পারলে ইনাম বকশিসের কথাও সরকার মনে রাখবে। দারোগা সাহেব আরও কত কী বোঝালো গিধর মণ্ডলকে। এত বুঝোবার দরকার ছিল না। গিধর ভালো করেই জানে যে বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ে লাডলি বাবুটা মহাত্মাজি আর মাস্টার সাহেবের ফাঁদে পা দিয়েছে। নইলে ওই বচ্চন সিংহের গুষ্টি থাকতে বিষকান্ধার আর কারো অফিসার হতে হতো না। বাবু সাহেবও হাড়ে হাড়ে বোঝেন যে দারোগা পুলিশ বিরুদ্ধে থাকলে রাজপুতের লাঠি হয়ে যায় প্যাঁকাটির মতো ফঙ্গবনে, রাজপুতের ঘোড়া হয়ে যায় গাধার সামিল। আরে আহাম্মক লাডলি, বুঝছিস না যে তোকে ওই কুচক্করে মাস্টার সাহেবটা তাদের বোঝা বইবার গাধা করেছে, নিয়ে যাচ্ছে ঘাটের দিকে। বংশের ইজ্জতে ঘুণ ধরিয়ে দিলে আর কি ল্যাংটারা বচ্চন সিংয়ের পরিবারকে মানবে? সে শরীর জানটুকু এখন পর্যন্ত ধুকধুক করছিল রাজপুতি কলেজের ভেতর, তাই ওই শকুনগুলো এখনও ছিঁড়ে খায়নি। এখন আমন সভার মুখিয়াটাকে হাতে রাখতে পারলে সময়ে অসময়ে কাজ দিতে পারে। তাই জাতির ইজ্জত তুলে গিধর মণ্ডলটার সঙ্গে হাত মিলিয়েছিল বচ্চন সিং নিজে উপযাচক হয়ে, অর্থাৎ বন্ধুত্ব করেছিল। আর গিধর মণ্ডল জানে যে ঢোড়াইটাকে শায়েস্তা করতে হলে রাজপুতদের সাহায্য বিনা হওয়ার উপায় নেই। তার উপর লচুয়া চৌকিদারটাও একদিন নিরিবিলিতে তার কাছে সাগিয়া আর ঢোড়াইয়ের সম্বন্ধে কী সব যেন বলে গিয়েছে। দাঁত বার করে আবার হারামজাদা হাড়ির বাচ্চাটা যাওয়ার সময় খোঁচা দিয়ে বলে গেল যে তোমাদের বাড়ির বইয়ের কথা বলেই তোমার কাছে কথাটা বললাম মোড়ল। সেই দিন থেকে তার মনটা ঢোড়াইয়ের উপর আরও বিগড়েছে। আর ওই নচ্ছার কুটনি মোসম্মতটা, ওইটাই তো যত নষ্টের গোড়া। কৈরিটোলার উদ্যোগ। সেই যে রাতে সাগিয়া মায়ের খাটিয়ার নিচে ঠকাস করে লোটাটা রেখেছিল, তার পরদিন থেকে তাদের বাড়ির ভাব হয়ে ওঠে একটু থমথমে মতন। মায়ে বেটিতে রঙ্গরস কমে আসে। যে মোসম্মতের মুখে 24 ঘন্টা বাজে কথার খই ফুটত, সে শুদ্ধ হয়ে আসে একটু গম্ভীর। রোদ বাদল বলদ উনুন প্রতিটি জিনিসের উদ্দেশ্যে হুঁকোর ধোঁয়ার সঙ্গে সঙ্গে উগলে দেওয়া গালির স্রোতে মন্দা পড়ে। ঢোড়াইয়েরও মোসম্মতের সঙ্গে ব্যবহারের অকারণে একটা আড়ষ্টতা এসে যায়। ঢোড়াই সাগিয়াকে ঠিক বুঝতে পারে না। বড় দুঃখ হয়, বড় মায়া হয় তার সাগিয়াকে দেখে। দুনিয়ার দুঃখের বোঝা মনে হয় সাগিয়ার বুকে পাথর হয়ে জমে আছে, কিন্তু তা নিয়ে মুখে রা কাটবার মেয়ে সে নয়। সূর্যি ঠাকুরের মতো ঠিক যে সময়ে যে কাজটি করা দরকার মুখ বুজে করে যায়। বাদলে ঢাকা পড়লেও কাজে কামাই নেই। তাকে দেখলেই ঢোড়াইয়ের মনে পড়ে ঢলা কুমারের গানের সেই রাজকন্যের কথা, অর্থাৎ প্রচলিত পালা গান। এত ভালো, তবু এত পোড়া কপাল নিয়ে জন্মেছে। ডাইনি বুড়ি হিংসে করে তাকে নিম গাছ করে রেখে দিয়েছে।
রাজপুত্তর ঢলা কুমারের কি তাকে চিনতে ভুল হয়? চোখের জলে বুক ভাসে ঢলা কুমারের। শুকনো নিমের গুঁড়ির উপর মাথা কুটবার সময় অশ্বিনের মরণাধারের মতো কালো চোখ দুটির তলায় কি আছে জানতে ইচ্ছা করে। সাগিয়া হাসবার সময়ও তার চোখ দুটো ছলছল করছে বলে ভুল হয়। মেয়ে জাতটার অন্যগুলোর মতো নয়, তাই ঠিক বোঝা যায় না তাকে। এক্কেবারে আপন করে টেনে নেবে, আবার দূরে দূরেও রাখবে। মজা নদী মরণাধারের মতো সাগিয়া, বান ডাকে না, পার ভাঙে না, আঁধি তুফানেও ঢেউ খেলে না। ঝিরঝির হাওয়ায় উপরটা কাঁপে, নিচের শ্যাওলাটা একটু নড়ে। কেবল দুপুরের রোদ লাগলে তলের বালি চিকচিক করে। রোদ্দুরে যখন ঢোড়াই তেতেপুরে আসে তখন চাউনিটা হয়ে যায় বৌকা বাওয়ার মতো। মুখে কিছু না বললেও দরদের পরশটুকু আধেক হলে মনে বড় মিষ্টি লাগে। একে দেখলেই মন ভিজে ওঠে ঠান্ডা মিষ্টি রসে। এ কাছাকাছি আছে জানতে পারলেই মনটা ভরপুর হয়ে যায়। আপনা থেকেই ঢোড়াইয়ের মনে আসে আর একটা আওরাতের কথা। পানের পাতার মতো পাতলা ঠোঁট ছিল তার। তাকে দেখলেই দিলের উপর সাপ উল্টান পাল্টারি খেত। দিলের ভেতরটা হয়ে উঠত গরম। গুড়ও মিঠা, চিনিও মিঠা, তবু লোকে চিনি চায় না। না, একটু মনের উপর লাগাম নেই তার। সেই হারামজাদা আওরাতটার উপর এখনও সে মন খরচ করছে। সাগিয়ার সঙ্গে তুলনা করলে রামিয়ার মতো মেয়ে লোকের দর 1 কড়িতে 3টে। সেই রক্তের দলাটা আজ বোধহয় 3 বছরের দামাল ছেলে। সে জিরানিয়াতে থাকলে ছেলেটাকে দুলদুল ঘোড়ার মেলা থেকে মাটির ঘোড়া কিনে দিত। এখনও হয়তো একজন দিচ্ছে, আর সেই দুষ্টু ছেলেটা হয়তো একটা মরকট্টার বুকের লাল চুলগুলোর মধ্যে খেলার ঘোড়াটা চড়াচ্ছে। খা ঘোড়া, লাল ঘাস খা। আর বোধহয় খিলখিল করে হেসে ফেটে পড়ছে সেই বেজাত আওরাতটা, যেটা ঢোড়াইয়ের সবুজ দুনিয়াটাকে গরু দিয়ে মুড়িয়ে খাইয়ে দিয়েছে। বাইরে কয়েকজন লোকের গলা শোনা যায়, কিরে ঢোড়াই, এরই মধ্যে শুয়ে পড়েছিস যে? আমি ভাবলাম যে আজ আবার তোদের জাতের মিটিং হবে মঠের মাঠে। তুইও যেমন। বিলটা ঢোড়াইকে টেনে মাচা থেকে নামায়, অথচ ঢোড়াই বাজে কথা বলেনি। কৈরিদের ক্ষেতের ফসল রোজ রাতে রাজপুতদের গরু মোষ ঘোড়ায় খেয়ে যাচ্ছিল। দিন দিন বেড়েই চলেছে। একটু আধটু ফসল খাওয়া না, চিরকাল আছে, সব গায়ে আছে। বুকে হাত দিয়ে বলুক তো দেখি কোনো ভয়সোয়ার। নিঝুম রাতে কলাই কুথির ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় 2-4 গাল ফসল তার মোষকে খাওয়ায়নি? অর্থাৎ মোষ চড়াবার রাখাল। হতেই পারে না। মোষের পিঠে চড়লেই মনের ভাব ওই রকম হয়ে যায়। মোষের গাটা চকটক করবে, হাড় পাঁজরা ঢাকা পড়বে, ফেনায় ভরা কেরেটার মধ্যে ছড় ছড় 2 আঁচলা বেশি দুধ পড়বে। এর লোভ কোনো ভয়সোয়ার সামলাতে পারে না। কিন্তু এ হচ্ছে অন্য জিনিস, একেবারে যা নয় তাই কাণ্ড। একজন সেপাই খয়নি খাওয়াবার লোভ দেখিয়ে বুড়হা দাদুকে হু পাক্কির দিকে নিয়ে গিয়েছে। আরেকজন তার ক্ষেতে 1 পাল গরু ঢুকিয়েছে সেই ফাঁকে। বিলটার ক্ষেতের বেলা কি হলো? বাবু সাহেবের রাখালটা একটা উটকা গরুর পিছনে ছুটল। আসল গরুর পালটা বিলটার ক্ষেতের আলের উপর ছেড়ে। সেটা ভাব দেখালো যে দূরের গরুটা পাছে অন্যর ক্ষেত নষ্ট করে দেয়। সেই জন্য তার ভাবনার অন্ত নেই। সব বুঝি আমরা, ওসব আমাদের মুখস্থ। কিন্তু সবচেয়ে জবর কাণ্ড করেছে মৌসম্মতের জব মটরের ক্ষেতে। রাতে ক্ষেতের পাহারাদার মাচায় ঘুমোচ্ছিল। মাচার চারিদিকে ফণি মনসার কাঁটা দিয়ে ঘিরে। তারপর মোষ ছেড়ে দিয়েছে খেতে।
সে মোষ খোঁয়ারে দিয়েই বা কি, বাবু সাহেবেরই তো খোঁয়ার। ইনসান আলীর নাম নেওয়া কৈরিদের চাইতেও। মুসলমান হলো আপনার লোক, এই নিয়ে ঢোড়াই থানা পুলিশ করতেও ভয় পায়। দারোগা সাহেব আবার তার ঘরবাড়ি নিয়ে কী সব জিজ্ঞাসা করবে যদি তাকে জিরানিয়া কাছারিতে যেতে হয়। না না, সে পড়তে চায় না ওসব গোলমালে, কিন্তু একটা কিছু করতে তো হয় ক্ষেতের ফসল নষ্ট করার সম্বন্ধে। গিধর মণ্ডলটাও আবার এখন বাবু সাহেবের সঙ্গে মিলে গিয়েছে জাতের লোকের বিরুদ্ধে। জাতের মোড়ল হয়েছেন বাবু সাহেবের ধরমপুরিয়া চাল, দেখেছিস? অর্থাৎ এ জেলার মধ্যে ধরমপুর পরগনা কূটবুদ্ধিতে সর্বোচ্চ বলে স্বীকৃত। জাতের মোড়লকে দিয়ে জাতের বরবাদ করাচ্ছে। সত্যিই প্যাঁচে ভূমিহার আর লালাকায়েতের চাইতে কম যায় না রাজপুতরা। তাই বিলটা কাল দলবল নিয়ে গিয়েছিল গিধর মণ্ডলের কাছে। সে কেন জাতের লোকের বিরুদ্ধে গিয়েছে তারই জবাবদিহি নিতে। গিধর জিভ কেটে বলে, তা কি হয়? কি যে বলিস তোরা! আমার কি বিয়ে শ্রাদ্ধর ফিকির নেই? আমি যাব জাতের বিরুদ্ধে? জাতের সওয়ালে আমি জাতের দিকেই। মরণ! তবে কি জানিস, ভদ্রতার জ্ঞানটা তো ধুয়ে মুছে ফেলতে পারি না। বাবু সাহেব যেচে আলাপ করতে চায়, আমি কেমন করে না করি? আর জাতের মোড়ল বলে কি আর তোরা আমাকে মানিস? আজকাল জাতের মোড়ল মলহরি আর তাতমা। সে ডাইনে চাইতে বললে চলবি ডাইনে, বাঁয়ে চলতে বললে বাঁয়ে। কই রে বিলটা? মোসম্মতের মানিজোর সাহেবকে আনিসনি কেন সাথে? বিলটা হেসে জবাব দিয়েছিল যে গিধর গুরুজির সাথে মিতালি করেছে বুড়ো গিধ। এখানে গিধর গুরুজি বলতে বোঝানো হয়েছে শ্রীগাল পণ্ডিত, আর বুড়ো গিধ বলতে বোঝানো হয়েছে শকুনি। এবার থেকে জ্যান্ত মানুষ খাবে। আর মানিজোর এ মুখো হয়, লেজ তুলে গাঁ থেকে পালানোর পথ পাবে না। বড় শয়তান তুই বিলটা, বলে কৈরিরা হাসে। গিধর এ হাসিতে যোগ দিতে পারে না। শয়তানটার রসিকতার ইঙ্গিত আবার গরুখোর কথাটার দিকে নয় তো। লেজ তুলে পালালো বুড়ো শকুন। অপ্রস্তুত হয়ে গিধর মণ্ডল বলেছিল, কাল সাঁঝে সকলে আসিস মঠের মাঠে, জাতিয়ারি কথার বিচার করা যাবে। তোরা আমাকে জাতের বিরুদ্ধে মনে করিস সকলে? কৈরিদের জাতের সভায় ঢোড়ায় গিয়ে কি করবে, এই জন্যই আজ ঢোড়ায় সকাল সকাল শুয়ে পড়েছিল। কিন্তু বিলটার হাত থেকে কি নিস্তার আছে? সাগিয়া কাণ্ডের এর পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেল গল্পকথার শ্রুতিপাঠ্যকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।